আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। খুব জি সালাম। স্যার। জি স্যার, কেমন আছেন স্যার? আজকে ক্লাসের ডিউরেশন less than 1 hour। ও সরি। আজকে আপনাদের ড্রয়িং এর শেষ ক্লাস। এরপরে ড্রয়িং নিয়ে আর ক্লাস হবে না। খুব সিম্পল কয়েকটা বিষয় বাকি আছে, এগুলো নিয়ে কথা বলবো। ক্লাস শুরু করছি। আমরা আজকে দুই ধরনের শেপ নিয়ে কথা বলবো। একটা হচ্ছে কনসেন্ট্রিক শেপ আর একটা হচ্ছে সিমেট্রিক্যাল শেপ। কনসেন্ট্রিক শেপ এবং সিমেট্রিক্যাল শেপ, এই দুইটার ইংরেজির বাংলার অর্থটা যদি বুঝতে পারেন তাহলেই বোঝা যাবে যে সাধারণত কি ধরনের শেপ। সিমেট্রিক্যাল সিমেট্রিক্যাল সিনোনিম, ভেরি ক্লোজ টু সিমিলারিটি। যখন কোনো শেপ নিয়ে আমরা কাজ করব, শেপের দুই পাশ যখন সেম হয়, যেমন আমরা এরকম অনেক শেপ দেখি যেটার দুইটা পাশই প্রায় একই রকম, এগুলোকে বলা হয় সিমেট্রিক্যাল শেপ। আর কনসেন্ট্রিক্যাল শেপ হচ্ছে এই ধরনের শেপগুলো, যেটাকে কনসেন্ট্রিক্যাল মানে নির্দিষ্ট একটা অ্যাঙ্কার পয়েন্টের উপর বেসিস করে অনেকগুলো শেপ গড়ে ওঠে, এগুলোকে বলা হয় কনসেন্ট্রিক্যাল শেপ। তো এই সিমেট্রিক্যাল শেপগুলো কিভাবে ড্রয়িং করতে হয়, এগুলো খুবই সহজ কাজ। সাধারণত একটা পাশ যদি আমরা ড্র করি, আরেকটা পাশকে আমরা রিফ্লেক্ট করে দিব, এইটুকুই কাজ। ধরেন আমরা এই পাশটাকে এই অংশটাকে বা এই অংশটাকে ড্র করব, প্যান টুল দিয়ে ড্র করব, ফিল কালার অফ করে দিব এবং স্ট্রোক কালার রাখবো। এবার যদি আমি এটাকে ড্র করি, ওকে, আমি যদি শিফট এক্সপ্রেস করি, যেটা স্ট্রোক ছিল সেটাকে যদি আমি ফিল করে নেই, এবার আমরা যদি ও প্রেস করি, ও মানে হচ্ছে রিফ্লেক্ট, রিফ্লেক্ট টুল। রিফ্লেক্ট শব্দটার বাংলা মিনিং যেরকম, এটার এখানে ইলাস্ট্রেটর ঠিক সেম ওয়েতে কাজ করে। তবে রিফ্লেক্ট টুল ইউজ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি রিফ্লেক্ট টুলের অ্যাঙ্কার পয়েন্টটা কোথায় সেট করছেন। আপনি ধরুন আমরা এই শেপটাকেই রিফ্লেক্ট করব অন্য আরেকটা পাশে, সেক্ষেত্রে আমাকে এমন একটা জায়গায় এটার অ্যাঙ্কার পয়েন্ট সেট করতে হবে যেখানে আহ, উম, যেখান থেকে পুরোটা অংশ অন্য এক পাশে রিফ্লেক্ট হতে পারে। যদি আমি অ্যাঙ্কার পয়েন্টটাকে এখানে সেট করি রিফ্লেক্ট টুলের, এবার যদি অল্ট প্রেস করি, অল্ট, আমরা সাধারণত অল্ট করি, কপি করি কিভাবে ইলাস্ট্রেটরে, অল্ট প্রেস করি এবং যদি শিফট প্রেস করি, যদি ক্লিক করি, খেয়াল করেন, ক্লিক করি, তাহলেই একটা শেপ অন্য একটা শেপে রিফ্লেক্ট হয়ে যাচ্ছে।
এখন রিফ্লেক্ট হওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে দুইটা আলাদা শেপ থাকে। এই আলাদা দুইটা শেপকে একত্রিত করার ওয়েটা হচ্ছে দুইটা শেপকে সিলেক্ট করা, শিফট এম প্রেস করা, দেন শেপ বিল্ডার টুল দিয়ে দুইটা শেপকে একত্রিত করে দেওয়া। সেটা হয়নি। হয়নি। আচ্ছা, জি। হয়তো আমি পারফেক্টলি কাজটা করতে পারিনি, কিন্তু পারফেক্টলি কাজটা করার জন্য আপনারা সময় নিয়ে কাজটা করবেন। আমি এই শেপ গুলো আপনাদেরকে দিয়ে দিব প্র্যাকটিস করার জন্য। খুব সহজ হচ্ছে, পেন টুল দিয়ে বা পেন্সিল টুল দিয়ে বা ব্রাশ টুল দিয়ে যে কোনো একটা অংশকে আপনারা ড্র করবেন, দেন রিফ্লেক্ট টুল দিয়ে অ্যাঙ্কার পয়েন্টটা সেট করবেন, দেন অল্ট প্রেস করে এটাকে কপি করে নেবেন। আর শিফট প্রেস করলে যেভাবে আছে এটা ঠিক সেম ভাবে অপোজিটে রিফ্লেক্ট হবে। এখানেও সেম ভাবেই আপনারা দুইটা কাজ করতে পারবেন। এটাও সেম ভাবে করা যায়। আমার মনে হয় না এর চাইতে বেশি কোনো কিছু বোঝানোর প্রয়োজন আছে সিমেট্রিক্যাল শেপে। আর কনসেন্ট্রিক্যাল শেপের বিষয়টা হচ্ছে আপনি নির্দিষ্ট কোনো অ্যাঙ্কার পয়েন্টের উপর বেসিস করে অন্য শেপ গুলো ক্রিয়েট করবেন। সেক্ষেত্রে আমরা যেটা করব, এক্ষেত্রে আমরা রোটেশন টুলটাকে ইউজ করব। যদি আমি আর প্রেস করি, এখানেও হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট সেটটা হচ্ছে গুরুত্বপূর্ণ। যদি আপনি অ্যাঙ্কার পয়েন্টটা যেখানে সেট করবেন, এটাকে কেন্দ্র করেই অন্যান্য শেপ গুলো গড়ে উঠবে। সম্ভবত এই বিষয়ে কেউ একজন প্রশ্ন করেছিলেন। তো আমরা রোটেশন টুলটা অ্যাঙ্কার পয়েন্টটাকে আমরা এখানে সেট করলাম। আমরা কিন্তু ডাইরেক্ট সিলেকশন টুলে যাইনি, কিন্তু আমাদের কার্সার কিন্তু অলরেডি ডাইরেক্ট সিলেকশন টুল হয়ে গেছে। সেম এখানে আমার এটা বলতে ভুলে গেছিলাম, যখন আপনি আহ, যখন আপনি রিফ্লেক্ট টুল ইউজ করবেন, রিফ্লেক্ট টুলে যখন আপনি অ্যাঙ্কার পয়েন্টটাকে সেট করবেন, এই মুহূর্তে কিন্তু এটা রিফ্লেক্ট টুলের সাইন। যখন আপনি অ্যাঙ্কার পয়েন্টটা সেট করছেন কোথাও, তখন কিন্তু এটা রিফ্লেক্ট টুল থাকছে না বা ডাইরেক্ট সিলেকশন টুল থাকছে না। তখন এটা অটোমেটিকলি কি হয়ে যাচ্ছে, ডাইরেক্ট সিলেকশন টুলই দেখাচ্ছে। কারণটা কি, যেন আপনি ডাইরেক্ট সিলেকশন টুল যেমন দেখায় এটার মধ্যে এইরকমই যেন আপনি কপি করতে পারেন। সেম কনসেন্ট্রিক শেপের ক্ষেত্রেও সেম, যখন আপনি রিফ্লেক্ট টুল এটাকে কি বলে, রোটেশন টুল ইউজ করছেন আর প্রেস করে অ্যাঙ্কার পয়েন্টটা যখন আপনি সেট করছেন, অ্যাঙ্কার পয়েন্ট সেট করার সাথে সাথে এটা প্রায় ডাইরেক্ট সিলেকশন টুল হয়ে গেছে। এক্ষেত্রে সেম অবস্থা। আপনি যদি অল প্রেস করেন, অল প্রেস করে যদি আপনি রোটেশন টুল, অ্যাঙ্কার পয়েন্ট, অল্ট, ওকে, ওকে। যখন অল্ট প্রেস করে শিফট প্রেস করবেন, অল্ট এবং শিফট বা সিঙ্গেলি শুধুমাত্র অল্ট প্রেস করবেন, তাহলে এই যে শেপটার উপর বেসিস করে আপনি অল্ট প্রেস করছেন, তার মানে সহজেই বোঝা যায় যে ইলাস্ট্রেটরে যে কোনো বিষয় কপি করার ক্ষেত্রে আমরা অল্ট প্রেস করি, কপি করি। যখন আপনি অল্ট প্রেস করে এটা কপি করছেন, সেম শেপটা যেখানে আপনি অ্যাঙ্কার পয়েন্ট সেট করেছিলেন, ওই অ্যাঙ্কার পয়েন্টের উপর বেসিস করে ফাইলটা কপি হচ্ছে। মানে অল্ট করে আমরা কপি করছি। এইটার টুল ভার্সনটা এখানে দেখা গেলেও এটার একটা অপশনও আছে। যদি অপশন অবজেক্টে যান, অবজেক্ট থেকে ট্রান্সফর্মে যান, এই ট্রান্সফর্ম এগেইন যেটাকে বলা হয়, যখন আপনি কোনো অবজেক্টকে ট্রান্সফর্ম করতে যাচ্ছেন বা ট্রান্সফর্ম এগেইন করতে যাচ্ছেন, তখন আমরা রিফ্লেক্ট টুল বা রোটেশন টুল ইউজ করে অ্যাঙ্কার পয়েন্ট সেট করে যখন অল্ট প্রেস করে এটা কপি করব, তখনই এটাকে ট্রান্সফর্ম এগেইন বা শিফট কন্ট্রোল ডি অপশনটা কাজ করে। এবার আমরা যতবারই কন্ট্রোল ডি প্রেস করব, নতুন করে শেপ ক্রিয়েট হচ্ছে। আপনারা হয়তো বলতে পারেন যে তাহলে এই কাজটা এটা একটা ডিফারেন্স হচ্ছে কেন? ডিফারেন্স হচ্ছে এই কারণে, কারণ একটু যদি পেছনে যাই সবচেয়ে সহজ হবে একটু বুঝতে। এটা হয়েছিল। রোটেশন টুল, অল্ট,
এখানে আমি অল্ট যখন প্রেস করছি একটা জিনিস খেয়াল করেন, আমাকে অ্যাঙ্গেলটা দেখাচ্ছে। আমরা জানি যে কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে যখন চারপাশ ঘুরে আসে তখন এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল হয়? কেউ একজন রেসপন্স করেন। সূর্য পৃথিবীকে যখন প্রদক্ষিণ করে 360 360 360 ডিগ্রি। হ্যাঁ 360 ডিগ্রি। ঠিক সেম আপনি যখন 360 ডিগ্রিকে ডিভাইডেশন করবেন এই পুরো শেপটার মধ্যে, এখানে আপনি নিজেই সেট করতে পারবেন যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি এটাকে রোটেট করতে চাচ্ছেন। আমি যদি 45 ডিগ্রি 45.06 হচ্ছে এই মুহূর্তে, তো ঠিক পরবর্তী শেপগুলো 45 45 45 করেই রোটেশন হবে। তো এই ক্ষেত্রে আমাদের স্ট্রোক ভ্যালু নাই, সেই কারণে স্ট্রোক দেখা যাচ্ছে না, শুধুমাত্র ফিল কালার দেখা যাচ্ছে। আমি যদি সবগুলো অবজেক্ট সিলেক্ট করি, যদি স্ট্রোক ভ্যালু দেওয়ার চেষ্টা করি, স্ট্রোক ভ্যালু দেই, তাহলে কি হচ্ছে স্ট্রোক ভ্যালুটাও দেখতে পাচ্ছি এবং ফিল কালারটাও দেখতে পাচ্ছি। কিন্তু এইরকম এটা তো কোনো ডিজাইন হতে পারে না। তাহলে এইটাকে যখন আমরা ব্লেন্ড মোড ইউজ করব, যখন কনসেন্ট্রিক শেপের মধ্যে যখন ব্লেন্ডিং মোড ইউজ করব, তখনই এটা একটা আলাদা কালার ক্রিয়েট হয়। আপনারা কেউ একজন বলেন যে ইলাস্ট্রেটরে কিভাবে ব্লেন্ড মোড ইউজ করতে হয়? গ্রেডিয়েন্ট আছে, অপাসিটি আছে। অ্যাপিয়ারেন্স প্যানেলের যে অপাসিটি অপশন, এই অপাসিটি অপশনে যখন আপনি ক্লিক করবেন, তখনই আপনি এখানে অপাসিটি লেভেলটাকে বাড়াতে পারবেন বা কমাতে পারবেন, এবং এখানে আপনি চাইলে ব্লেন্ডিং মোড ইউজ করতে পারবেন। মানে একটা শেপ যখন অন্য একটা শেপের সাথে ইন্টারসেক্ট করে যদি নতুন কোনো কালার ক্রিয়েট হয়, এটি অ্যাকচুয়ালি ব্লেন্ডিং মোড। এই ব্লেন্ড মোড অপশনটা আফটার এফেক্টসও পাবেন আপনারা। আফটার এফেক্টসও ব্লেন্ডিং মোড অপশনটা কাজ করে এবং এটা আরো প্রফেশনাল ওয়েতে কাজ করে। আশা করি সিমেট্রিক্যাল শেপের ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমি আবারও সংক্ষিপ্ত করছি, কনসেন্ট্রিক্যাল এবং সিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল শেপ হচ্ছে যে যে সকল শেপগুলোতে একটা পাশ দুইটা পাশ একই রকম, যেমন যেমন দুইটা পাশ একই রকম, এবং এখানে কতগুলো শেপ আলাদা করে দেওয়া হয়েছে। আর কনসেন্ট্রিক্যাল হচ্ছে যখন কোনো শেপের নির্দিষ্ট একটি অ্যাঙ্কার পয়েন্টকে কেন্দ্র করে 360 ডিগ্রি রাউন্ড হয়, তখন এটাকে বলা হয় কনসেন্ট্রিক্যাল শেপ। তবে কনসেন্ট্রিক্যাল শেপের ক্ষেত্রে কনসেন্ট্রিক্যাল শেপ থেকে যদি আপনি কোনো কিছু ক্রিয়েট করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে ব্লেন্ড মোড ইউজ করতে হবে বা অপাসিটি বাড়াতে হবে বা কমাতে হবে। সেম ভাবে এখন ধরেন আমি ছোট এই এই যে এখানে যে কাজটা করেছিলাম, এটা আরেকটা কাজ। এই কাজটা কিভাবে করেছি, এবার যদি আমি এখানে একটা ইলিপস নেই, প্রেস করে নিই, এবার আমি চাচ্ছি যে এটাকে কেন্দ্র করে, এই শেপটাকে কেন্দ্র করে চতুর্পাশে এই ইলিপসটা ক্রিয়েট হবে। তাহলে আমি যদি আর প্রেস করি রোটেশন, এবার আমি অ্যাঙ্কার পয়েন্টটা কোথায় সেট করব? মাঝে মাঝে সবগুলা শেপের সেন্টারে। এই যে এখানে সেট করব, হ্যাঁ সঠিক। এবার আমি যদি অল প্রেস করে কপি করি, এবং কত ডিগ্রি কপি করছি সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ পুরো বিষয়টা 360 ডিগ্রি, সেটার উপর বেসিস করে কিন্তু এতগুলো শেপ ক্রিয়েট হবে। যেমন 15 ডিগ্রি, আমি যদি শিফট এখানে ট্রান্সফর্ম এগেইনে যাই, ট্রান্সফর্ম এগেইন, কন্ট্রোল ডি প্রেস করি, আশা করি বুঝতে পেরেছেন। স্যার তো এটা ব্রাশ দিয়ে করা যাবে না স্যার? কি দিয়ে? স্যার এটা একটা এই যে বৃত্ত এঁকে স্যার এই ব্রাশ টুল দিয়ে স্যার। শব্দটা বুঝিনি, কি টুল? স্যার ব্রাশ টুল স্যার, ব্রাশ টুল। ব্রাশ টুল? জি স্যার। ব্রাশ টুল দিয়ে কিভাবে করব? আমি বৃত্তের স্যার শেপটা দিয়ে স্যার, বৃত্তের যে হ্যাঁ, সার্কেলের যে বৃত্তর শেপটা তো আপনি যে কোনো কিছু দিয়ে করতে পারবেন। এই বৃত্তের শেপটা তো আপনি যে কোনো সময় করতে পারবেন। কিন্তু যখন আপনি কনসেন্ট্রিক্যাল শেপ ক্রিয়েট করতে চাইবেন, তখন আপনার অ্যাঙ্কার পয়েন্ট সেটিংটা হচ্ছে মেইন বিষয়। আপনি এখানে ব্রাশ টুল কোথায় ইউজ করবেন আমি জানি না। তবে আমি বলেছি যে যখন আপনি কনসেন্ট্রিক্যাল কোনো কিছু ক্রিয়েট করবেন সেক্ষেত্রে অ্যাঙ্কার পয়েন্ট একটা ফ্যাক্ট। যখন আপনি সিমেট্রিক্যাল কোনো কিছু ড্রয়িং করবেন তখনও অ্যাঙ্কার পয়েন্ট হচ্ছে একটা ফ্যাক্ট। ইমেজ ট্রেসিং এক্সারসাইজ, এটা হচ্ছে আপনাদের জন্য একটা
টেস্ট নেক্সট ক্লাসের জন্য। নেক্সট ক্লাসটা আপনাদের কবে নাগাদ হবে সেটা আমি বলতে পারছি না, তবে নেক্সট ক্লাস অবধি আপনাদের জন্য একটা টাফ কাজ আমি আপনাদেরকে দিব। এখন অবধি ড্রয়িং এর যতগুলো ক্লাস করা হয়েছে সকল ক্লাসগুলো যদি ও পাশেরটার মতো একটু কালার করে দেখাবো, পাশেরটার মধ্যে কালার করে এটার যে কালার, এই কালার, এই কালারটা দেখতে যাচ্ছেন, এখানের কালারটা এবং এখানের কালারটা ডিফারেন্সটা হচ্ছে, আমি যদি এখানে অন্য কোনো কালার ইউজ করতাম, এখানকার যে ফিল কালারটা, এখানকার ইলিপসের যে ফিল কালারটা যদি আমি এই কালারটা ব্যবহার করতাম এবং আমি যদি অপাসিটি লেভেলের এই ব্লেন্ডিং মোডটাকে মাল্টিপ্লাই করতাম, তাহলেই এই কালারটা হতো। এটা আপনি নিজে নিজে চেষ্টা করে দেখেন। আমি আবারও বলছি, আমি কিন্তু কথাটা বলেছি, হয়তো আপনি এটা ওইভাবে বুঝতে পারেননি। কনসেন্ট্রিক্যাল শেপের আউটপুট ডিপেন্ড করে অপাসিটি এবং ব্লেন্ডিং মোডের উপরে। অপাসিটি এবং ব্লেন্ডিং মোডের উপরে কনসেন্ট্রিক্যাল শেপের আউটপুট ডিপেন্ড করে অপাসিটি এবং ব্লেন্ডিং মোডের উপরে। আপনি নিজে আরেকবার ট্রাই করে দেখবেন। আপনাদের জন্য টাফেস্ট কাজ এখন অবধি ড্রয়িং এর যতগুলো টুলস আমরা ব্যবহার করেছি, প্রত্যেকটা টুল ইউজ করে এই শেপটাকে আপনারা ড্র করবেন। এটা হতে পারে প্যান টুল, এটা হতে পারে শেপ টুল, এটা হতে পারে শেপার টুল, এটা হচ্ছে শেপ বিল্ডার টুল, বা এনি কাইন্ডস অফ শেপ, বা পেন্সিল টুল, বা ব্রাশ টুল, যে কোনো কিছু ব্যবহার করে আপনারা এই পুরো কাজটা করবেন। এটা খুবই টাফেস্ট কাজ এবং যারা করতে পারবেন, আমার ধারণা যে তাদের ড্রয়িং এর ব্যাপারে যথেষ্ট এক্সপার্টিস ক্রিয়েট হবে। আমি জাস্ট একটু দেখাচ্ছি, জাস্ট সিম্পল বিষয়গুলো দেখাচ্ছি, যেগুলোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কোন দিকে অ্যাডভান্স হওয়া উচিত। আমি যে শেপটা নিয়েছি এটা হচ্ছে একটা ইলিপস শেপ, এবং আমি চেষ্টা করেছি যে এই যে ইলিপসের মতো দেখায়, এটা এজন্য ইলিপস নিয়েছি, কিন্তু এটা পারফেক্ট হয়নি। একটা ইলিপসকে পারফেক্ট করার জন্য আমরা কি করতে পারি, আমরা জানি যে শেপকে আমরা ট্রান্সফর্ম করতে পারি। তাহলে শেপকে ট্রান্সফর্ম করার জন্য এই যে শেপটা নিয়েছি, উইন্ডো মেনু থেকে যদি আমি ট্রান্সফর্মে যাই, ট্রান্সফর্ম থেকে আমরা জানি যে এখানে যে 4টা উইজেট আছে, এই 4টা উইজেটকে আমরা কাস্টম ভাবেই কি করতে পারি, বাড়াতে বা কমাতে পারি। আমি যদি এখানে লিঙ্ক কর্নার বেলোসটাকে অফ করে দিই, পারফেক্ট, পারফেক্ট, এটাকে একটু বাড়াবো, ওকে। অথবা যদি আপনি আরো প্রিসাইজ হতে চান, তাহলে আমরা কি করব, ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার করব। ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে যখন আমরা অবজেক্টটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে যে কোনো একটা অ্যাঙ্কার পয়েন্টকে আমরা চাইলে অ্যাডজাস্ট করতে পারবো। ওকে, আচ্ছা। তাহলে এখানে একটা শেপ গেল, এখানে আরো একটা শেপ আছে, যেটা যদি আমি আবারও একটা ইলিপস নেই, একটা ইলিপস যদি নেই এবং ইলিপসটাকে যদি এখানে সেট করি, ফাইন, অ্যাডজাস্ট হয়েছে। আমি যদি দুটো ইলিপসকে অ্যাড করি, শিফট এম প্রেস করি, অল্ট প্রেস করি, সরি, অল্ট প্রেস করি, তাহলে আমি এটা কেটে দেই, ফাইন। তারপরে এখানে আরো একটা ইলিপস নিতে পারি ছোট, আমি জাস্ট যে অংশগুলো দেখানো, যেভাবে কাজটা শুরু করতে পারেন। আমি একটা ইলিপস নিলাম, দেন এখানে একটা লাইন দেওয়া আছে, এই লাইনটা আমি কিভাবে ড্র করতে পারি, পেন্সিল টুল দিয়ে ড্রয়িং করতে পারি, বা পেন টুল দিয়ে ড্রয়িং করতে পারি, বা ব্রাশ টুল দিয়ে ড্রয়িং করতে পারি, সরি। ওকে, এবার আমি অল্ট প্রেস করে এটাকে স্মুথ করতে পারি, দেন আমি আরো একটা ইলিপস নিতে পারি, ইলিপসটাকে এখানে সেট করতে পারি, ফাইন। আমি আরেকটু জুম করতে পারি, যেমন এই শেপটাকে আমরা কিভাবে নিতে পারি, যেমন ব্রাশ টুল ইউজ করি বা ব্লক ব্রাশ টুল ইউজ করি, শিফট বি, রাইট, লেফট স্কয়ার ব্র্যাকেট, আমি এটাকে ছোট করব, ছোট করার পরে যেন আমি একটু ছোট করব, এখানে আমি ড্র করব, এই জায়গাটা একটু প্রশস্ত, দেন ওই জায়গাটা,
ফাইন। এবার যদি আমি অল্ট প্রেস করি, অল্ট প্রেস করলে এটা স্মুথ টুল হবে। যদি আমি চাই কোথাও স্মুথ করা প্রয়োজন, সেক্ষেত্রে আমি স্মুথ করব। নিচে আরেকটা শেপ আছে, আমরা চাইলে এটাকে রাউন্ডেড রেক্টেঙ্গেল শেপ দিয়ে এটাকে কভারস করতে পারি। ফাইন। যেহেতু আমার এই অংশটা একটু বাড়তে ছিল, আমি এই অংশটাকে একটু কমিয়ে নেব। ওকে, আচ্ছা, এটা আর কমানো যাচ্ছে না। এবার এই শেপটাকে আমি হয়তো ডিফারেন্স কালার দিতে পারি, তাহলে সবচেয়ে সুবিধা হবে। ওকে, এখানে সেম ওয়েতে ইলিপস রয়েছে। ইলিপস যদি কপি করতে চাই, অল প্রেস করব, কপি হবে। ওকে, দেন আমরা এই কাজটা কিভাবে করতে পারি, এখানে একটা শেপ আছে, আমি এটা হয়তো পেন টুল দিয়ে ড্র করতে পারি। পেন টুল, পেন টুল, পেন টুল, ফাইন। এটা হয়তো আমি একটু স্মুথ করতে পারি। দেন আমি আবার পেন টুল দিয়ে নিচের শেপটা ড্র করতে পারি। ওখান থেকে যাব না, এখান থেকে এখানে, দেন একটু কার্ভ করব, সেট করব, কার্ভ করব, কার্ভ করব, যে পুরো শেপটা হয়তো আমি কভার করতে পারবো। ওকে, আমি এটা ক্লোজ করব। এটা হয়তো কার্ভ করা, আর একটু কার্ভ করা প্রয়োজন। ঠিক আছে, আমরা একটা কার্ভ করে নিব। দেন আমরা এটাকে হয়তো শিফট ডি, শিফট ডি, শিফট ডি প্রেস করব। দেন এখানে আরেকটা শেপ ছিল, আপনারা খেয়াল করেছেন কিনা। দেন আমি আরো একটা শেপ নিব, এটা ইলিপস শেপ। দেন আমি এটা কালার চেঞ্জ করে দিব। ফাইন, বি প্রেস করব, মানে এভারেজ একটা কালার হলো। দেন আমি আরো একটা ইলিপস নিব। নাও, আমি একটা ইলিপসটা এখানে সেট করব না, আমি ইলিপসটা সেট করব হচ্ছে নিচে। ইলিপস দিয়ে হবে না, এটা হবে রাউন্ডেড রেক্টেঙ্গেল। আমি একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল নিব, চেষ্টা করব দুইটা প্রায় কাছাকাছি রাখার জন্য, প্রায় কাছাকাছি। দেন এটাকে আমি ট্রান্সফর্ম করব। এটাকে কিভাবে ট্রান্সফর্ম করব, এটা সিম্পল ট্রান্সফর্ম, সিম্পল ট্রান্সফর্ম। ওকে, এটাকে আমি সেট করব, দেন এটাকে আমি বড় করব, উপরে নিয়ে যাব, এই কর্নারটাকে আমি একটু আপ করব। ফাইন, দেন এই কর্নারটাকে একটু ডাউন করব। ওকে, হ্যাঁ, এটা হয়তো স্ট্রোক ভ্যালু দেওয়া হয় নাই, তাই তো? হ্যাঁ, আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমি কি বলতে যাচ্ছি। আরো সহজ অর্থে বলি, যেমন আমরা এই শেপটাকে পেন টুল দিয়ে ড্র করতে পারি। এটার মধ্যে আমরা আরো একটা, ও আচ্ছা আচ্ছা, ড্রয়িং সেট মোড অপশনটা এখনো আছে। এখানে আরেকটা ইলিপস থাকতে পারি, এখানে একটা ইলিপস থাকতে পারে। দেন এই কাজটা আমরা এখানে কমপ্লিটলি একটা পেন টুল দিয়ে ড্র করতে পারি। এই শেপটাকে দেখেন, এখানে একটা ইলিপস ব্যবহার করতে পারি। এটার জন্য হয়তো আমরা পেন্সিল টুল ব্যবহার করব, বা এখানে একটা শেপ আছে, এখানে একটা শেপ আছে, এই শেপগুলো আমরা পেন্সিল টুল বা ব্রাশ টুল ইউজ করতে পারি, বা পেন টুল ইউজ করতে পারি। এখানে ইলিপস শেপ, এখানে ইলিপস শেপ, এখানে একটু কার্ভ পাথ, যেটা আমরা হয়তো কার্ভেচার টুল দিয়ে করতে পারবো, বা অথবা লাইন টুল দিয়ে করতে পারবো, বা আর্ক টুল দিয়ে করা সম্ভব। সো কমপ্লিটলি আপ টু ইউ, হাউ ইউ ওয়ান্ট টু ডিল উইথ দিস স্ক্র্যাচ। কোনো বিষয় বলার থাকলে বলেন। অনেক কঠিন ক্লাস, সহজ করে বলেছি। একেবারে কঠিন করে বললে হয়তো আর অনেক সময় নেওয়া যেত। দুইটা শেপ দেখিয়েছি, কনসেন্ট্রিক্যাল এবং সিমেট্রিক্যাল। সাধারণত ড্রয়িং করার ক্ষেত্রে বা ডিজাইন বা ইলাস্ট্রেশন, ইলাস্ট্রেশনের বিষয়টা আলাদা, বা ডিজাইন বা ড্রয়িং করার ক্ষেত্রে আপনাদেরকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে খেয়াল রাখতে হবে, যে আপনি যেখানে ড্র করছেন, আপনি যা ড্র করতে যাচ্ছেন, এটা কি ধরনের শেপ,
কি ধরনের শেপ, অথবা যেই শেপটা আপনি দেখতে পাচ্ছেন এটা কি হাতে আঁকা ইমেজ? হ্যাঁ, এটা হাতে আঁকা ইমেজ। আপনি এই ধরনের স্ক্র্যাচ ইউটিউবে হাজার হাজার পাবেন, হাজার হাজার স্ক্র্যাচ পাবেন হাতে আঁকা। আপনি আপনাকে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি ধরনের শেপের উপর দিয়ে ড্র করছেন। যদি এই শেপটাকে দেখেন, আমি এই যেই এখানে যেই শেপটা নিয়েছি এটাকে যদি আমি ডিলিট করে দিই, এই কমপ্লিট শেপটা কিন্তু পেন টুল দিয়েও করা সম্ভব। তো পেন টুলের উপরে শতভাগ নির্ভরশীল না হয়ে যদি আপনি যে কাজটার জন্য যে ধরনের শেপটা সহজ হয় আপনি ওই ধরনের শেপটা ইউজ করেন, তাহলেই তো হয়, তাই না? যদি আমি এটাকে শিফট এক্সপ্রেস করি, হুম, তাও তো হচ্ছে। আপনি কি ধরনের শেপ নিয়ে কাজ করবেন সেটা আপনি আগে সেট করতে হবে, যে আমি যেখানে ড্রয়িং করছি তাহলে ওটা কি ধরনের শেপ, অথবা এই ধরনের শেপটা আউটপুট দেয় সাধারণত কোন ধরনের টুল গুলো। পেন টুল ইজ মাস্টার টুল, আনডাউটেবলি মাস্টার টুল। ইউ ক্যান ড্র এভরিথিং, ইউ ক্যান ড্র এভরিথিং, বাট আমি যেটা বলতে চাচ্ছি এই ড্রয়িংটার উদ্দেশ্যটা হচ্ছে আমি আপনাদেরকে প্রতিটা ড্রয়িং টুলই বোঝানোর চেষ্টা করেছি। তারপরে আমি কিছু কিছু টুল হয়তো স্কিপ করে এসেছি। এটা আপনারা নিজের কিছু জিনিস স্কিপ করে যাওয়াটাও অনেক ক্ষেত্রে প্রয়োজন। যখন আপনি কাজ করতে যাবেন তখন হয়তো আপনি YouTube এর আশ্রয় নিবেন, বা Adobe র যেই নিজস্ব টিউটোরিয়াল গুলো আছে ওখানে কিছুটা কয়েকটা কিছু সময় কাটাবেন। কিছু টুল আমি স্কিপ করে এসেছি। হয়তো নেক্সট আরো ২-৩ টা ক্লাস যেগুলো থাকবে ওগুলোর মধ্যে হয়তো আসতে পারে, নাও আসতে পারে। তবে ড্রয়িং করার জন্য যেই টুলগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি, বেসিক টুল, অর্ডিনারি টুল বা অল্টারনেটিভ টুল, এই টুলগুলো যথেষ্ট আম উম যথেষ্ট যে আপনি ড্রয়িং বা ডিজাইন করার জন্য। শুধুমাত্র আপনার ব্রেইনটাকে একটু কাজে লাগাইতে হবে এবং একটার সাথে অন্য আরেকটার সম্পৃক্ত করতে হবে, এবং আপনাদেরকে প্রজেক্ট সেটআপের ইন্টারফেস বলতে ইন্টারফেসে যে ক্লাসগুলো আমি করিয়েছিলাম, সেই ক্লাসগুলোর মধ্যে যে ডিটেইলস গুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, ইলাস্ট্রেটরের কোথায় প্রত্যেকটা জিনিস যদি আপনার সত্যিকার অর্থেই মাথায় থাকে, এবং আপনি যদি কন্ট্রোল প্যানেল এবং প্রপার্টিজ প্যানেলের ব্যবহারটা ভালো করে বুঝতে পারেন, লেয়ার প্যানেল নিয়ে আপনার যদি জ্ঞান থাকে, এবং ট্রান্সফর্ম প্রপার্টিজ ট্রান্সফর্ম প্রপার্টিজ সম্পর্কে যদি বেসিক নলেজ থাকে, এবং পাথফাইন্ডার এবং বেসিক টুল, তাহলে আপনি ড্রয়িং এ মাস্টার হতে পারবেন। আরো কিছু টুল আছে, আমি আমি স্বীকার করছি, কিছু টুল না, আরো মিনিমাম ৭ থেকে ৮ টা টুল হয়তো আছে। তবে ওই টুলগুলো বেসিক টুল নয়, এগুলো অর্ডিনারি টুল বা অল্টারনেটিভ টুল বা হেল্পিং টুল। আপনারা কেউ কি বলতে পারবেন যে কেউ একজন রেসপন্স করে এটা ড্রয়িং করতে আপনার কি পরিমাণ সময় লাগতে পারে? 30 মিনিট লাগবে স্যার। আমি ৩০ মিনিটের কথা বলবো না, 20 মিনিটের মতো লাগতে পারে। আমি বলবো যে আপনি এটা ড্রয়িং করার জন্য কমপক্ষে ১ ঘন্টা সময় নিবেন হাতে। কমপক্ষে ১ ঘন্টা সময়। আপনি ১ ঘন্টা সময় নিবেন এই অর্থে, হ্যাঁ, এটাকে কালার করতে হবে, কালারও করতে হবে। এটা কালারও করতে হবে। যেমন আমি যদি এখন এই শেপটাকে কালারাইজ করি, শিফট এক্সপ্রেস করি, তার মানে আমার ওই শেপগুলো নিচে চলে যাচ্ছে। তার মানে এখন আমাকে লেয়ার প্যানেলে যেতে হবে। লেয়ার প্যানেলে গিয়ে এই শেপটাকে নিচে নিয়ে আসতে হবে। তাইলে আমার কি হবে? নিচে বাকি শেপগুলো দেখা যাবে। হ্যাঁ, এইভাবে আপনি প্রফেশনাল কাজ ধরেন, আপনি দিস জব ইজ ফর ইউর ক্লায়েন্ট, আপনি তাকে ফাইলটা পাঠাবেন এবং সবচেয়ে ভালো কালারটাই আপনি তাকে দিবেন। যে মাইকটা অফ করে দেন, যেভাবে কাজটা করলে আপনার কাছে মনে হবে যে ক্লায়েন্ট খুশি হবে, আপনি ওই বিষয়গুলো মাথায় রেখেই দেন ক্লাস এটা পুরো ডিজাইনটা ড্রয়িংটা, এবং চেষ্টা করবেন যে শুধুমাত্র পেন টুল নয়, ব্রাশ টুল ইউজ করতে, শেপার ইউজ করতে, শেপ বিল্ডার টুল ইউজ করতে, পাথফাইন্ডার ইউজ করতে, ব্রাশ টুল, এবং যতগুলো টুল আমি দেখিয়েছি চেষ্টা করবেন যে প্রতিটা টুল কোনো না কোনো জায়গায় ব্যবহার করতে। আপনি যদি একবার হলেও প্র্যাকটিক্যালি সবগুলো টুলকে নিজের মতো করে একবার ব্যবহার করার চেষ্টা করেন, আমি আপনাকে কথা দিচ্ছি যে এরকম আরো ২ থেকে ১ টা স্কেচ যদি আপনি জাস্ট ডিজাইন করেন, তাহলে আপনার ডিজাইনের নলেজ অনেক বেড়ে যাবে। ড্রয়িং নলেজ আপনার অনেক বেড়ে যাবে ইনশাল্লাহ। তারপরে হয়তো এইরকম ড্রয়িং করার পর আপনার রিকালার আর্টওয়ার্কে এখনো যায়নি, স্কিপ থাকুক। আমি হয়তো একটু দেখিয়েছিলাম প্রজেক্ট সেটআপের ইন্টারফেসে। তো কালারাইজ করবেন। কালারাইজ আপনাকে করতে হবে।
সবগুলো টুল ব্যবহার করে আপনি ড্রয়িং, শুধু পেন টুল দিয়ে তো 20 মিনিটেই করা সম্ভব, ঠিক আছে ফাইন। পেন টুল দিয়ে আপনি করতে পারবেন আনডাউটেবলি, দিস ইজ এ গুড জব। আপনি চেষ্টা করেন ব্রাশ টুল ইউজ করতে, ব্লব ব্রাশ টুল ইউজ করতে, কালারের জন্য ব্রাশ টুল ইউজ করতে। হ্যাঁ, যেমন এইটাকে এই শেপটাকে উপরে নিতে হবে। তো অনেক বিষয় আপনি ভেবে চিন্তে সময় নিয়ে কাজটা করবেন, যেন আপনার কাজটা কি হয়, ক্লায়েন্টের মনোভূত হয় বা আপনার নিজেরও মনোভূত হয় যে না আমি একটা কাজ করেছি, সবগুলো টুল ব্যবহার করে কাজটা করেছি। জি, কেউ কিছু বলবেন? স্যার এটা তো পুরোটা এই পেন টুল দিয়ে করা যায় খুব সহজেই, কিন্তু আমরা পেন টুল দিয়ে না করে বিভিন্ন শেপ দিয়ে করছি, এটা কি অ্যাঙ্কর পয়েন্ট কমানোর জন্য? না, এটা অ্যাঙ্কার পয়েন্ট কমানোর জন্য না। এটা হচ্ছে বিভিন্ন শেপ যখন আপনি ব্যবহার করবেন, বিভিন্ন টুল যখন ব্যবহার করবেন, তখন আপনার শেপ এবং টুলের উপরে দখল বাড়বে। আচ্ছা আচ্ছা, জি স্যার। পেন টুল দিয়ে তো আপনি সবকিছু, এখানে সিমেট্রিক্যাল শেপ গুলো যেটা বলেছি এটাও তো পেন টুল দিয়ে করা সম্ভব, তাই না? আমি যখন বলেছি যে রিফ্লেক্ট করার জন্য, আপনি রিফ্লেক্ট করার কি প্রয়োজন? আপনি যদি পেন টুল নেন, তাহলে আপনি এখানে একটা শেপ ড্রয়িং করলেন, এখানে একটা শেপ ড্রয়িং করলেন, দেন এখানে করলেন, এখানে করলেন, এখানে তো হয়ে গেল। পেন টুল দিয়ে করা সম্ভব, কিন্তু আমি পেন টুল দিয়ে করছি না কেন? কারণ পেন টুল দিয়েই যদি সবকিছু করা যেত, তাহলে রিফ্লেক্ট টুল, রোটেশন টুল, পেন্সিল টুল, ব্রাশ টুল, ব্লব ব্রাশ টুল, শেপ বিল্ডার টুল এগুলো কেন প্রয়োজন? একটা টুলের উপর আপনি বেসিস করে থাকলে তো হচ্ছে না। হুম, সবগুলো টুলকে যেন আপনার আয়ত্তে থাকে, এটা এটা বোঝার জন্যই আমি বলেছি যে চেষ্টা করেন সবগুলো টুলকে একসাথে ব্যবহার করার জন্য। ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল। জি, আপনি ফুল শিফটটাতে একটু যান, যেটা আমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছেন ওইটাতে একটু যান। জি বলেন, আপনি বলতে থাকেন। ও আচ্ছা, হ্যাঁ প্লিজ। সবটাতে শেপটাতে আপনার নিচে যেই পায়ের এখানে যে ইলিপস গুলো আছে, হুম, ওখানে আবার পিছনের এই যে যেই শেপটা দেখা যাচ্ছে, আপনার পার্টটা যে দেখা যাচ্ছে, ওই পার্টটা কি আমরা ডিলিট করে দিব নাকি ওটা থাকবে? থাকবে। এটা এই পার্টটা না না, আপনি যে ইলিপসটা সিলেক্ট করছেন ওটার পিছনে একটা পাত আছে স্ট্রেইট। কোন পার্টটার কথা বলছে উনি? আপনি ইলিপস গুলা যেই শেপটার মধ্যে আছেন, হ্যাঁ হ্যাঁ ওই শেপটা একটা পাত আছে না পিছনে, হ্যাঁ, নিচে 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 এটা এই ইলিপসটার মাঝখানে তখন একটা পাত গেছে। হ্যাঁ হ্যাঁ, এই পাতটাকে আমরা হ্যাঁ রাখবো হ্যাঁ, নাকি? এই যে থাকবে, সমস্যা কি? আপনি তখন এই কাজগুলো যখন করবেন তখন লেয়ার প্যানেলটাকে উপরে নিচে নিয়ে নিবেন, যেন উপরের পাতটা দেখা যায়, নিচের পাতটা যেন দেখা না যায়। যেমন এই যে এখানে এই যে শেপটা, এই যে শেপটা আমি দেখাচ্ছি, এই শেপটা যেটা, তাই তো? এই শেপটা তো যখন আপনি ড্র করবেন, এটা কালারাইজ করবেন, এরপরে যখন আপনি আবার এই শেপটা ড্র করবেন, এই শেপটা ড্র করবেন, তো তার মানে কি, তখন এই শেপটা উপরে উঠে যাবে, তখন এটাকে সেন্ড টু ব্যাক করে দিবেন বা কন্ট্রোল শিফট স্কোয়ার ব্র্যাকেট করে পেছনে দিয়ে দিবেন। জি এখানে ভাই, যা ঠিক কি আছে। যা কিছু যেভাবে আছে আপনি চেষ্টা করেন তা কিছু ঠিক সেভাবে আউটপুট দেওয়ার জন্য। যদি আপনাদের পক্ষে সম্ভব না হয়, আমি নেক্সট ক্লাস এটা সমাধান করে দেবো। জি, জি ভাই, আপনি ঠিক আছে। টার্মিনেটর জন্য লিভ নিতে যাচ্ছেন। জি, যদি আপনারা একেবারে একান্তই নাই পারেন যে না এটা হচ্ছে না আপনার দ্বারা কোনোভাবেই, তাহলে আমি বলবো যে আপনি ক্লাসগুলো মনোযোগ দিয়ে করেন নাই, বা মনোযোগ দিয়ে করলে হয়তো আপনি এটাকে গ্রাস্প করতে পারেননি। তাও এটা এটা তো এমন কোনো ব্যর্থতা না যে আপনি একটা জগতের সবকিছুই যে আপনি বুঝবেন তাও তো না। হয়তো কিছু জিনিস প্র্যাকটিস এবং সময়ের সাথে সাথে অর্জিত হয়। আমি বলছি না যে আপনি না পারাটা একেবারে অন্যায় কিছু, নাই পারতে পারেন। কিন্তু আমার মনে হয় যদি আপনি জাস্ট টুল গুলোর উপরে মাথায় শুধু এতটুকু রাখেন যে কোন টুলটা কিভাবে কাজ করতো, কোন টুলটা কেন কাজ করতো, এবং কোন টুলটাকে কিভাবে ট্রান্সফর্ম করতে হবে, এবং কিভাবে স্মুথ করতে হবে, কিভাবে কার্ভ করতে হবে, এই বিষয়গুলো যদি জাস্ট মাথায় থাকে, আই থিঙ্ক ইট ইজ ম্যাটার অফ 30 মিনিটস। তবে আমি বলবো না 30 মিনিটস আপনি কাজটা শেষ করেন। একেবারে প্রথম 2 বার 3 বার কাজটা করার চেষ্টা করেন, প্রথমবার হয়তো 1 ঘন্টায় করবেন, তারপরে 30 মিনিটসে। তখন দেখবেন সবগুলো টুলের উপরে আপনার একটা আলাদা গুরুত্ব পাবে। জি, যদি এখানে কোনো কিছু প্রশ্ন না থাকে তাহলে আমি নেক্সট স্টেপে যাব। ভাইয়া রিফ্লেক্ট টুল নিয়ে একটা প্রশ্ন আছে। সরি, রিফ্লেক্ট না, রোটেট টুল নিয়ে জি, হচ্ছে
আমরা যে অ্যাঙ্গেল সিলেক্ট করি, দেখা গেল 15 ডিগ্রি বা 45 ডিগ্রি, এটা হুম হুম এক্সাক্ট ভাবে আমরা না সেট একজ্যাক্ট করতে ভাবে পারি হ্যাঁ না। সেই সিস্টেম নাই আমি অনেক চেষ্টা করেছি মানে আমি ওইটা খুঁজতে খুঁজতে পাইলামই না কোথাও। মানে কিন্তু জি টিউটোরিয়াল বিভিন্ন জায়গায় দেখতেছি এখানে একটা পপ আপ ওপেন হয়, পপ আপ ওপেন হইলে আমি কত ডিগ্রি হিসেবে কপি করতে যাচ্ছি ওইটা হুম করতে পারতেছি। এটা তাই আসলে কোনো নাকি সলিউশন নেই, তাই না? না আমি আমি দেখছি আর কি আমি টিউটোরিয়ালে নিজেও এরকম। কয়েকবার চেষ্টা করেছি এক্স্যাক্টলি যে আমি এই অ্যাঙ্গেলটাকে সেট করব আমার নিজের মতো করে এটা মানে আপনাকে এই এখান থেকেই সেট করতে হবে অ্যাকচুয়ালি ও, এখান থেকে সেট করতে হবে মানে ফিনিশিং এর জন্য বলতেছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ খুব প্রিসাইজ হওয়া যাচ্ছে না আর কি কিন্তু নর্মালি কিন্তু এটা কাজ করে 40 ডিগ্রি বা 30 ডিগ্রি 34 ডিগ্রি করছে কিন্তু প্রিসাইজ হওয়া যাচ্ছে না মানে 40 ডিগ্রি মানে 40 ডিগ্রি প্রিসাইজ করা যাচ্ছে না মানে 40.00 ডিগ্রি যদি হতো তাহলে প্রিসাইজ হতো তাহলে 40.84 হয়ে গেছে প্রায় অলমোস্ট 80 41 মানে ট্রান্সফরমেশন Yeah. তো একটা টাফ কথা Yeah. বলছিলাম, জি এখানে আমার মনে হয় একটা ওয়ে আছে, আমি একটা ভিডিওতে এটা তো দেখছিলাম। ওই যে রোটেটে ডাবল ক্লিক করে, আচ্ছা ঠিক রোটেটে আছে ডাবল ক্লিক করে ইয়াটা ইয়াটা সেট করা যায় আর কি। আপনি তো একটা ডাবল অ্যাঙ্গেল ক্লিক সেট করলে আপনি একটা অ্যাঙ্গেল হ্যাঁ, যখন সেট করবেন তখন সেটা সম্ভব হবে কিন্তু যখন আপনি একটা করার পরে একটা করার পরে তারপরে কন্ট্রোল ডি দিলে অটোমেটিকলি সবগুলো নিয়ে নেয়। তাই নাকি জি ভাই, এটা হ্যাঁ বলতে চাইছিলাম। শিওর আচ্ছা শিওর, এটা আমি করছি, নিজে করছি। এবং ওই অ্যাঙ্গেলে 360 দিয়ে আমি 10টা কপি 5টা কপি এরকম করে দিতে পারবো। 360 ভাগ 10 কপি 15 কপি এরকম দিতে পারবো। আচ্ছা প্রথমে আমাকে একটা ইলিপস নিতে হবে নিলাম দেন আমি অ্যাঙ্কার পয়েন্ট সেট করলাম ওকে ফাইন এবার আমি আরেকটা কপি নিলাম 45 ডিগ্রি প্লাস 45 কপি তাহলে কপিটা কোথায় গেল এই কপিটা আমারও হচ্ছে না, এই জন্যই বলতেছি যে আসলে হয় না কেন আমার এখানে। আচ্ছা এটা নিলাম আমি এখানে একটা সেট হলো আমরা যখনই ডাবল ক্লিক করছি খেয়াল করছেন কিনা অ্যাঙ্কার পয়েন্টটা কিন্তু মাঝামাঝি চলে আসতেছে তাই নাকি আচ্ছা যদি -45 ডিগ্রি দিই ভাইয়া, অন আমি করে আমি একটু বলি এই জায়গাটাতে। জি আপনি হচ্ছে প্রথমে যে কোনো একটা অবজেক্ট নিয়ে সেটাকে ডাবল ক্লিক করে আমরা ওই কত ডিগ্রি এটা কপি করে তারপরে কন্ট্রোল অল্টার চেপে যেখানে আমি হলো ওই ইয়াটা নিব আর কি, সেন্ট্রালটা নিব, সেখানে ক্লিক করলে অটোমেটিক চলে আসবে। আপনি সাপোজ স্ক্রিন শেয়ার করেন দেখি আমরা স্ক্রিন শেয়ার করবো না। জাস্ট এ মিনিট আপনাকে হোস্ট দেওয়া হয়েছে আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন দেখি স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে প্লিজ সাপোজ আমি এই ইয়াটা নিয়ে নিয়েছি, তারপরে যে এখানে ডাবল ক্লিক করলে এখানে যে সাপোজ আমি 45 ডিগ্রি, এটা আমি 30 ডিগ্রি দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে দিয়ে আমি কপিতে ক্লিক ক্লিক দিলাম, তারপরে আমি অল্টার চেপে সাপোজ আমি এখানে আমি সেন্ট্রালটা নিলাম, নিলে এবারে চলে আসলো। তারপর কপি, এটা কন্ট্রোল ডি করলে অটোমেটিক চলে আসে। তাহলে স্টেপটা কি প্রথম স্টেপটা হচ্ছে আপনাকে একটা ইলিপস নিতে হচ্ছে আচ্ছা স্টেপ বাই স্টেপ বলেন প্রথমে প্রথমে একটা ইলিপস হোক, যে কোনো হ্যাঁ যে কোনো মানে অবজেক্ট আমি নিতে নিলাম পারে। আর কি হ্যাঁ ইলিপস হ্যাঁ বলতে অবজেক্ট হ্যাঁ অবজেক্ট হ্যাঁ, নিলাম তারপরে আপনি কি এটা আমি করছেন নিলাম। হ্যাঁ, তারপরে যে যে রোটেট যে ইয়াটা আছে টুল বারে, এটাকে হুম আমি হুম ডাবল ক্লিক করলাম, করার পরে এটা হলো আমি হ্যাঁ এখানে 30 ডিগ্রি এই হলো 30 ডিগ্রি হলো 30 ডিগ্রি ওকে বললাম, তারপরে যে বাম পাশে যে কপি আছে কপিতে ক্লিক করলাম। হ্যাঁ, ওকে করার পরে আমি যেখানে ওই সেন্ট্রালটা নিব সেখানে অল্টার চেপে, সাপোজ আমি অল্টার চেপে ধরে আছি, আমি সেন্টারটা এখানে নিব, এখানে নিলাম, তখন আবার একটা ইয়ে আসবে, তখন কপি করলে এটা অটোমেটিক চলে আসবে। ও মানে আগে অ্যাঙ্গেলটা সেট করে দেন আপনি অল্ট প্রেস করছেন
হ্যাঁ, অল প্রেস করে আমি সেন্টারটা আর কি নিচ্ছি, কোন জায়গাতে আমি সেন্টারটা করবো। জি, বুঝতে সেটা পেরেছি। বাইরেও হইতে পারে, আমি যদি বাইরে সেন্টারটা করি হুম 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 হুম। সেক্ষেত্রে বাইরেও এটা নেবে আর কি, সেক্ষেত্রে বড় হয় ওয়াইডলি এটা করবে। আমি এখন অব্দি যতবারই কাজটা করেছি ততবারই আমি ওই যে অ্যাঙ্কার পয়েন্ট আমি কার্সার থেকেই আসলে ট্রেস করার চেষ্টা করেছি। জি, থ্যাংক ইউ। আপনি তো অনেক কিছু জানেন তাহলে। ভাইয়া আচ্ছা। এটা বাইরে থেকে মানে ফার্স্ট থেকে অ্যাঙ্গেলটা সেট না করলেও হয়। আপনি যখন আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। সেন্টারটা ফিক্স করবে তখন অল্টারে ক্লিক করে সেন্টার ফিক্স করলে এখানে যে অ্যাঙ্গেলের অপশনটা ওই আসে, আপনি যদি 360 ডিগ্রির মধ্যে 10টা ইলিপস অথবা 12টা ইলিপস নিতে চান তো হুম 360/12 দিয়ে দিলেই অটোমেটিক প্রিভিউটা আসবে আর কি। তো সেটা কপি যাতে করে কন্ট্রোল। সমভাবে বন্টন হয় এই জন্য 360 ভাগ আমরা হুম হুম 11, হুম 12, হুম 15 হুম এটা হুম দিই, হুম তাহলে হুম কি হুম হুম এটা হুম ভালো হুম হয় আর হুম কি। হুম হুম হুম। মানে নির্দিষ্ট একটা সংখ্যা দিলে যেন ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হ্যাঁ, হয়। ইকুয়ালি ইকুয়াল। ডিস্ট্রিবিউটেড। হুম হুম। ঠিক আছে, আপনি আমাকে একটু হোস্ট আমি নিয়ে নিচ্ছি আপনার কাছ থেকে, রিক্লেম হোস্ট। আচ্ছা, আপনার ইয়ে আছেন, কুকুন কুমার ভাই আছেন? কোন কুমার আপনি আছেন? উনি আছেন কিন্তু কথা বলা বোঝা শোনা যাচ্ছে না ওনার। আপনি লাস্ট ক্লাসে একটা প্রশ্ন ছিল, বলেছিলাম যে আমি এই ক্লাসে কথা বলবো। মনে আছে আপনার প্রশ্নটা কি? টেক্সট দিছি স্যার। আপনাদের কারো মনে আছে লাস্ট ক্লাসের প্রবলেমটা কি, কি নিয়ে কথা বলার কথা ছিল? নাই? ঠিক আছে, তাহলে তাহলে সেটা আমি স্কিপ করে যাচ্ছি। আচ্ছা, আপনাদেরকে বিশেষ অনুরোধ, তাহলে আপনাদের নেক্সট ক্লাসটা কবে হচ্ছে আমি এই মুহূর্তে বলতে পারছি না। নেক্সট আপনাদের 3টা ক্লাস হবে। তিনটা ক্লাস হবে। 3টা ক্লাসের টপিক হচ্ছে, প্রথম ক্লাসটা হবে টেক্সট নিয়ে, টেক্সট অর টাইপ, ফ্রন্ট, এই বিষয়গুলো নিয়ে কথা হবে। আর সেকেন্ড বিষয় হচ্ছে সেভ অর এক্সপোর্ট, সেভ সেভ এস, এক্সপোর্ট প্যাকেজ, হ্যাঁ, এগুলো নিয়ে কথা হবে। আর আরেকটা ক্লাস হবে যেটা হচ্ছে হয়তো পরে যেই ধরনের যে টুলগুলো বাকি আছে এর মধ্যে কয়েকটা টুল নিয়ে কথা বলা। সেকেন্ডলি হচ্ছে কালার নিয়ে কথা বলা, এবং থার্ডলি রিকালার আর্টওয়ার্ক নিয়ে কথা বলা, এবং মাস্কিং নিয়ে কথা বলা। আমার মনে হয় মাস্ক নিয়ে কথা বললেই সবচেয়ে সুবিধা হবে, মাস্কিং নিয়ে কথা বলা, কারণ এটা আপনাদেরকে টাচই করা হয়নি ডিপলি। মাস্কটা ডিপলি টাচ করা উচিত। নেক্সট ক্লাস হচ্ছে বেসিক্যালি টেক্সট নিয়ে, এরপরে ক্লাসটা মাস্ক, দেন ক্লাসটা হচ্ছে এক্সপোর্ট। 3টা ক্লাস হবে। আর যেদিনই 3টা ক্লাস হবে, 3টা ক্লাস একসাথেই, মানে পরপর 3 দিন হবে ইনশাল্লাহ, যদি আল্লাহ সবকিছু ঠিকঠাক রাখেন। আর এর মধ্যে থেকে আপনাদেরকে কিছু একটা অ্যাডভান্স টিউটোরিয়াল দেওয়া হয়েছিল, এটা ড্যানের, মানে সবাইকে দেওয়া হয়নি। যারা আগে টিউটোরিয়ালটা দেখেছেন তারা হয়তো তাদেরকে দেওয়া হয়েছিল এই টিউটোরিয়ালটা। আমি চেষ্টা করব এই টিউটোরিয়ালটা আবার সবার জন্য শেয়ার করতে, এবং আপনাদেরকে এটা সহ 2টা টিউটোরিয়াল দেওয়া হয়েছিল। আমার যেটা মনে হয়, যদি আপনারা এই 2টা টিউটোরিয়াল জাস্ট একবার দেখেন, আপনি হয়তো সবগুলো কাজ প্র্যাকটিস করতে হবে না, কিন্তু জাস্ট ভিডিওগুলো যদি মনোযোগের সাথে দেখে যান, এবং জাস্ট যেখানে যেখানে মনে হয়েছে যে না এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ, এটা নিজে প্র্যাকটিস করা যেতে পারে, আমি বলবো যে 1 সপ্তাহের মধ্যে যদি আপনারা 2টা টিউটোরিয়াল শুধু দেখে আসেন এবং নেক্সট 3টা ক্লাস করেন, হোপফুলি আপনারা এক্সামের জন্য রেডি হতে পারবেন। আর এক্সামের জন্য ক্লাসগুলো, যখন এক্সামের জন্য আপনি হয়তো কথা বলবেন পেন্টানিকেটির সাথে, যে ক্লাসগুলো হবে সেখানেও আপনি একটা টিউটোরিয়াল পাবেন। সেটা আমি বলেছিলাম প্রায় $220 মতো একটা টিউটোরিয়াল, $255 মতো একটা টিউটোরিয়াল আছে। এটা পেইড টিউটোরিয়াল। আসলে ওই টিউটোরিয়ালটা আমি সবাইকে দিতে পারবো, কিন্তু এটার
প্রপার ইউজ হবে না। যদি না আপনি এক্সামের জন্য প্রিপারেশন নেন, তাহলে ওই টিউটোরিয়ালটা প্রয়োজন নাই। ওই টিউটোরিয়ালটা বেসিক্যালি শুধুমাত্র এক্সামের জন্য। মানে জাস্ট ওই টিউটোরিয়ালটা ফলো করবেন। আমি আপনাকে আরো হয়তো কিছু পেইড পিডিএফ দিব। পেইড পিডিএফ দেখিয়েছিলাম কিনা আমি আপনাদেরকে জানি না। জিমেট্রিক্স সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে কিনা? ভাই এগুলো জি আপনার ক্রেডিট আছে, আপনি অলরেডি এখান থেকে খরচ করছেন মেবি, তো বলছিলেন জি যে পরে দিবেন। তো জি আমি আমি এগুলো সত্যিকার অর্থেই দিব। যারা পরীক্ষা দিবে তাদের জন্য তো এগুলো অবশ্যই থাকবে। এখানে এখানে আরো 20টা এক্সাম রয়ে গেছে। আমি তো অবশ্যই দিব। আমি কথা দিয়েছি মানে তো অবশ্যই দিব। যারা এক্সাম দিবে আমার কাছে কোনো এক্সামের ফি নেই। জাস্ট আপনারা যারা এক্সাম দিবেন তারা প্যান্টানিক এটির সাথে কথা বলবেন, আমার সাথে নয়। আমার মনে হয় প্যান্টানিক এটির সাথে যদি কথা বলেন, তাহলে প্যান্টানিক আইটি ওনারা একটা লিস্ট করবে, দেন ওই লিস্ট অনুসারে আপনাদেরকে বাকি ক্লাসগুলো নেওয়া হবে। দিব আমি। রিয়াজ ভাই, আমি যেটা বলেছি আলহামদুলিল্লাহ আমি সেটা রক্ষা করবো। আর একটা কথা ছিল জি প্লিজ। স্যার, এই গত ক্লাস আর এর আগের ক্লাস মনে হয় একটা বিষয় আর কি বলছিলেন যে সচেতন ভাবে এড়িয়ে গেছিলেন, মানে ব্রাশ টুলের একটা অপশন। ওইটা তো হুম স্যার খুঁজছিলাম স্যার, ইউটিউবে খুঁজছিলাম, মানে ওরকম ভাবে পাইতেছি না। আর গুগলও সার্চ দিছিলাম, মানে বুঝতেছি না স্যার, ওটা যদি বলতেন। আচ্ছা, সচেতন ভাবে এড়িয়ে যাওয়া বিষয়টাকে যদি মানে আবার সাবকনসিয়াস ভাবে মনে করিয়ে দেন, তাহলে তো সমস্যা। আমার হ্যাঁ, 10টা একটা মিটিং আছে আজকে, আমি এই বিষয়টা কথা বলবো না। আমি বুঝতে পেরেছি আপনি কোন অপশনটার কথা বলেছেন। জি স্যার। আমি যদি বি প্রেস হ্যাঁ, করি ব্রাশ হুম, টুলের, তাহলে ফুল নিউ feel, ব্রাশ টুক এই অপশন, এবং আমি যদি এন প্রেস করি, ডাবল ক্লিক করি, তাহলে ফিল নিউ পেন্সিল স্ট্রোক। এই দুইটা অপশনে কিন্তু আমি এড়িয়ে গেছিলাম, আপনাদের মনে রাইট, আছে কিনা? রাইট স্যার। রিয়াজ ভাই মনে হয় প্রশ্ন করেছিলেন যে এটা একটু দেখান। তখন আমি বললাম যে এটা সচেতন ভাবে এটি গেছে, আপনারা একটু গুগল সার্চ করে দেখবেন। এবং লাস্ট ক্লাসে একটা প্রশ্ন ছিল, আমি কোনোটারই সলভ করছি না, কিন্তু আপনাদের মানে জাস্ট সচেতনতা দ্বারা দেখছি। লাস্ট ক্লাসের কোশ্চেনটা ছিল যে আমরা অবজেক্ট থেকে যখন লাইভ পেইন্ট বাকেট থেকে গ্যাপ অপশনে গ্যাপ ডিটেকশন দ্বারা কি বোঝানো হয়েছিল, বা গ্যাপ ডিটেকশনের প্র্যাকটিক্যাল ইউজটা কি, সেটা বোঝানোর জন্য বলেছিলাম যে ঠিক আছে আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে বোঝাবো। আমার আজকে 10টা একটা মিটিং আছে। আহ, আপনারা আমাকে একটু ছেড়ে দিতে হবে। আর আপনারা যারা পরীক্ষা দিবেন তাদের জন্য পরীক্ষার জন্য প্রিপারেশন নেন। আমি হোমওয়ার্কের জন্য যে কাজটা, এই ফাইলগুলো, এই ফাইলটা এবং কনসেন্ট্রিক সিমেট্রিক ফাইলের এই ফাইলটা, দুইটাই ফাইল আমি আপনাদেরকে দিয়ে দিব। এবং টিউটোরিয়াল যেটা দেওয়ার কথা, অ্যাডভান্স টিউটোরিয়াল, আপনাদের মধ্যে কয়েকজন পেয়েছিলেন অ্যাডভান্স টিউটোরিয়ালটা, হয়তো অনেকেই দেখেন নাই। অ্যাডভান্স টিউটোরিয়ালটা দেওয়া হয়েছিল অনেক সবাইকে, কিন্তু এটা কিন্তু পেইড টিউটোরিয়াল। ওইটাও পেইড জি টিউটোরিয়াল, ভাই, তবে এই কিছুটা দেখছি ভাই, জাস্ট কিছু আপনারা দেখছি। টিউটোরিয়ালটা একবার দেখে যান। হ্যাঁ, দুইটা টিউটোরিয়াল আমি দেখবো, জাস্ট আপনারা একবার, খুব বেশি কাজ করার প্রয়োজন নেই। আমি বলবো না যে একেবারে প্রতিটা পার্ট আপনি ইয়ে করেন, গবেষণা করেন না। একবার খালি ভিডিওগুলো দেখে যান, যেখানে আপনার মনে হবে যে না, এই বিষয়গুলো হয়তো আমি আপনাকে দেখাইনি, জাস্ট ওই বিষয়টা আপনি একটু নক করেন। আর যেটা আমি দেখিয়েছি এবং আপনার মাথায় আছে, এটা জাস্ট একটু রিভিউ করেন, যদি সার্টিফাইড হতে চান। আর যদি বলেন যে না, ইট উইল বি ওকে, ঠিক আছে, দিস ইজ ইউর জব। আপনাদের নেক্সট ক্লাসটা কবে হবে আমি বলতে পারছি না। আমি বলছি যে নেক্সট 3টা ক্লাস হবে, খুব মোস্ট প্রবাবলি এটা নেক্সট উইকে। এই উইকস এর ক্লাস হচ্ছে না। আজকে সোমবার তো, এই উইকসে মঙ্গল বুধ বৃহস্পতি এই উইকসে হচ্ছে না। আমার পরিকল্পনা ছিল আপনাদেরকে এই উইকসে শেষ করা, কিন্তু কোনোভাবেই পারছি না, আমার ব্যস্ততা বেড়ে গেছে। তবে নেক্সট উইকে আপনাদেরকে শেষ করে নেক্সট 3টা ক্লাস নিয়ে শেষ করে দেব। যদি সেই অবধি আপনারা 2টা টিউটোরিয়াল দেখা শেষ করেন, এবং প্যান্টানিকাইটির সাথে যদি আপনারা কথা বলেন কেউ, হুম, এক্সামের ব্যাপারে, দেন আপনাদের যে এক্সাম রিলেটেড যে ক্লাসগুলো হবে, আহ, সেই ক্লাসগুলোর ডেটটা আমি আপনাদেরকে জানাবো। কারণ আপনি যদি এক্সামের জন্য ভেন্টানিকেটের সাথে কথা বলার পর মিনিমাম 15 দিন সময় লাগবে আপনার পরীক্ষা দিতে। এক্সামের জন্য আজকে হয়তো কথা বলছেন, এরপরে 15 থেকে
16 দিন বা 20 দিনের মতো সময় লাগবে আপনার পরীক্ষা দিতে, কারণ এক্সামের জন্য জাস্ট আপনি ভাউচার যেটাকে বলা হয় বা এক্সাম ফি, যদি এক্সাম ফিটা প্রদান করেন ইনস্ট্যান্টলি আপনি এক্সাম দিতে পারবেন না। এক্সাম ফিটা প্রসেসিং হয়ে আপনি এক্সাম কোড পাওয়া, দেন আপনার আইডি সবকিছু ঠিকঠাক করে দেওয়া, দেন আপনার কম্পিউটার কনফিগারেশন জানা, তারপরে হচ্ছে ওয়াইফাই কানেকশন সম্পর্কে জানা, সব যেমন আপনার মিনিমাম 10 Mbps এর একটা স্পিডের প্রয়োজন, ইন্টারনেট কানেকশন প্রয়োজন, মিনিমাম একটা স্পিডের কম্পিউটার প্রয়োজন এক্সাম গুলোর জন্য। এগুলো যদি না থাকে তো পেন্টানিকেটের যে অফিস আছে ওখানে অফিসে এসে আপনারা পরীক্ষা দিতে পারবেন। হ্যাঁ, স্যার অফিস স্যার ডাটা থেকে পরীক্ষা দেওয়া যাবে না স্যার? ডাটা দিয়ে মোবাইল স্যার ডাটা দিয়ে মোবাইল ডাটা দিয়ে স্যার মোবাইল ডাটা দিয়ে পরীক্ষা দিলে